হাই, আসসালামু আলাইকুম সবাইকে। আসছে এটা আদৌ? হ্যাঁ, আসছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুইত চৌধুরী। আমি আজকে আসছি তোমাদের সাথে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা নিয়ে। অস্টের জন্য যেই কোর্স ফ্লাইট টু অস্ট কোর্সটা, ওইটার হচ্ছে আমি কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। তোমাদের সাথে আজকে পড়াবো ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি শুরু করার আগে, ইলেকট্রোকেমিস্ট্রি আসলে খুব ছোট একটা চ্যাপ্টার। খুব ছোট একটা চ্যাপ্টার বলতে সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি মনে করি এই পোর্শনটা অনেক ইজি নাম্বার তোলার জন্য যে কোনো ক্ষেত্রে। আর এমন না যে জিনিসটা ফেলে দেওয়ার মতো। প্রায় প্রতিটা এক্সামে আমরা দেখি যে ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কোনো না কোনো এমসিকিউ থাকেই। ফ্যারাডের সূত্র তো আছেই, যেটা হচ্ছে আমাদের জন্য মানে নাম্বার তোলার মতো একটা ছোটোখাটো চিট কোড বলা যায়। যাই হোক, শুরু করি আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে যে প্রায় ৫-৬টা জিনিস থাকবে কি পয়েন্ট। প্রথমে থাকবে ফ্যারাডেস ল, এর আগে থাকবে যে সক্রিয়তা সিরিজে আমরা যদি লক্ষ্য করি, সক্রিয়তা সিরিজে যার অবস্থান উপরে তার সক্রিয়তা তত বেশি। যার অবস্থান উপরে সে অ্যানোড, যার অবস্থান নিচে সে ক্যাথোড। এখন সিরিজে বলতে কোন সিরিজ, তাই তো? সিরিজটা আসতেছি, এটাই হচ্ছে সেই সিরিজ। এগুলো যেহেতু প্লাস, এটা কে প্লাস হবে, তার মানে হচ্ছে পটাশিয়াম। সিরিজে যার অবস্থান উপরে সে ক্যাথোড হিসেবে আচরণ করে কিসে? তড়িৎ বিশ্লেষণ কোষে। এখন আমরা যে এই পোর্শনটা দেখতেছি, এগুলো আসলে কি? ক্যাটায়ন না? এগুলো হচ্ছে ক্যাটায়ন। আর এগুলো কি? অ্যানায়ন, রাইট? এখন তড়িৎ বিশ্লেষণ কোষে কি হয়? তড়িৎ বিশ্লেষণ কোষে হচ্ছে যে আমরা হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই করি, সেটা যে কি বলা যায়, যে যৌগটা থাকে তাকে ভাঙে। এই জন্যই হচ্ছে এটাকে বলে তড়িৎ বিশ্লেষণ। আর যেহেতু ব্যাটারি ইউজ করে অথবা কারেন্ট ইউজ করা হচ্ছে, ওই জন্যে কোষ জিনিসটা আসছে। যাই হোক, আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ নিয়ে কথা বলতেছি। এই সক্রিয়তা সিরিজ কোন হিসাবে আসছে? আমরা যদি পর্যায় সারণীর দিকে লক্ষ্য করি, আমরা যে জিনিসটা দেখি যে ধাতব আয়ন অথবা ধাতু কিভাবে হয়? ধাতু হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে? আর অ্যানায়ন ইলেকট্রন গ্রহণ করে। এখন আমরা যখন দেখতে পারি এখানে হচ্ছে এই সিরিজটা নিচে যখন নামে, আমরা এখানে হাইড্রোজেনটা হচ্ছে কমন আয়ন ধরি। যে যখন উপরের জিনিসগুলো আছে, যে যত উপরে সে হচ্ছে যে ততর ব্লান্ডার করতেছি নাকি নাকি আ কই গেল, এটাতে পরে আসি। ধাতু সক্রিয়তা সিরিজের এভাবেই চলে যে উপরে বসে তাকে রিপ্লেসমেন্ট করাটা কিন্তু ইজি না, তাই তো? যে নিচে বসে তাকে রিপ্লেস করা ইজি। ক্যাথোডে চার্জ মুক্ত হবার প্রবণতা বলতে আমরা যে ক্যাটায়নটা নিই, ক্যাটায়ন কিন্তু কিসে যুক্ত হয়? অ্যানোডে। কেন অ্যানোডে? অ্যানোডে হচ্ছে জারণ ঘটে। জারণ মানে ছারণ। এখন আমরা দেখতে পারি যে ক্যালসিয়াম যখন থাকে, ক্যালসিয়াম কি হয়? একটা ইলেকট্রন ছেড়ে দেয়, সরি, একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন ছেড়ে ও হচ্ছে পজিটিভ আয়ন বা ক্যাটায়ন হয়, রাইট? ক্যাথোডে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকে বাড়ে। তাহলে ক্যাথোডে যখন যুক্ত হবে, ক্যাটায়ন কিসে যুক্ত হয়? অ্যানোডে। ক্যাথোডে যুক্ত হলে কি হবে? ক্যাথোডে যুক্ত হইলে যে যত নিচে থাকবে সে তত তাড়াতাড়ি চার্জ মুক্ত হবে। কেন হবে? আমরা যখন লক্ষ্য করি, যেহেতু জারণ করে, তাহলে কার জারণ মান সবচেয়ে বেশি হবে? প্রমাণ জারণ মান, যার অবস্থান উপরে, রাইট? আর যার অবস্থান নিচে তার কি সবচেয়ে বেশি হবে? যেহেতু জারণ মান কম হবে, তাহলে বিজারণ মান বেশি হবে। ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। তাহলে ক্যাথোডে যদি বিজারণ হয়, কোনটা আগে হবে? অবশ্যই নিচের দিক থেকে আগে হবে। এজন্যই বলে ক্যাথোডে চার্জ মুক্ত হবার প্রবণতা এবং বিজারণ বিভব নিচের দিকে বাড়ছে। এটাই হচ্ছে সক্রিয়তা সিরিজের এই কাহিনী। এই জিনিসটা
অনেক ইম্পর্টেন্ট। কী হিসেবে ইম্পর্টেন্ট এই জিনিসটা আমরা হচ্ছে পরবর্তীতে অনেক এমসিকিউতে দেখতে পারবো। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাইলে দেখতে পারবো। অ্যানায়নের ক্ষেত্রে সেম জিনিস, অ্যানায়ন হচ্ছে যুক্ত হয়, সেজন্য হচ্ছে অ্যানোডে চার্জ মুক্ত হবার প্রবণতা এবং বিজারণ বিভব নিচের দিকে বাড়বে। সেম গোস টু ইট। হ্যাঁ, এখন আসি এই দুইটা বিক্রিয়া আশা করি এইচএসসি থেকে তোমরা দেখে আসতেছো। এই দুইটা বিক্রিয়ার মধ্যে বিশেষত্বটা কি? বিশেষত্বটা হচ্ছে এটা গলিত, এটা অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে কি? জলীয়। জলীয় মানে কি? পানি আছে। পানি যদি থাকে, আমরা যদি লক্ষ্য করি আমাদের যেই সক্রিয়তার সিরিজে সোডিয়ামের অবস্থান কোথায় আর হাইড্রোজেনের অবস্থান কোথায়? কোনটা সবার নিচে? হাইড্রোজেন সবার নিচে, রাইট? এই কারণেই ক্যাথোডে দেখো আমরা কি বলছিলাম, সক্রিয়তার সিরিজে যার অবস্থান সবার নিচে তার চার্জমুক্ত হওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি। এই জন্যই এখানে যেহেতু পানি থাকে এক্সট্রা, এখন এক্সট্রা পানিটাকে ভাগ করলে কি আসে? এইচ প্লাস আর ওএইচ মাইনাস, রাইট? যেহেতু হাইড্রোজেনের অবস্থান নিচে, তো আমি যখন ইলেকট্রোলাইসিস করব ক্যাথোডে কি হবে? সবার আগে তো হাইড্রোজেনই উৎপন্ন হবে, তাই না? এই জন্যই হচ্ছে এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে এটাই হচ্ছে ডিফারেন্স, যে মেল্টেড বা গলিত অবস্থায় শুধুমাত্র NaCl বা সোডিয়াম ক্লোরাইড থাকে, আর যে অ্যাকুয়াস ওখানের ক্ষেত্রে যেহেতু পানি থাকে সেজন্য সবার আগে হাইড্রোজেন মুক্ত হয়। আর এখানে যেহেতু কোনো কিছুই থাকে না, তাই নিয়ম মেনেই সোডিয়াম মুক্ত হয়। বাকিগুলোর ক্ষেত্রেও সেম গোস টু ইট, যে আমরা সক্রিয়তা সিরিজে লক্ষ্য করব সক্রিয়তা সিরিজের অবস্থানটা কেমন। হাইড্রোজেনের অবস্থান অনেক নিচে, এখানে আছে পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়ামের অবস্থান কই? উপরে। আর হাইড্রোজেনের অবস্থান তারও নিচে, রাইট? এটা এভাবে হবে। তো পটাশিয়ামের অবস্থান যেহেতু হাইড্রোজেনের উপরে, সে কারণেই হচ্ছে হাইড্রোজেন আগে এখানেও ক্যাথোডে মুক্ত হয়। কেন মুক্ত হয়? সেম রিজন। এখানে যে কাজটা হয়েছে পটাশিয়াম আয়োডাইডের ক্ষেত্রেও সেম হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রেও সেম হবে। কেন হবে আবার মাথায় রাখবে। এখন দেখতে পারি লাস্ট যে দুইটা বিক্রিয়া, ওই দুইটার বিক্রিয়ার ক্ষেত্রে এটা যদি অ্যাকুয়াসও হয়, বা অ্যাকুয়াস হইলে কেন কপার আর লেড অবমুক্ত হবে? কেন হবে? আমরা আবার সক্রিয়তা সিরিজে চলে যাব। এই যে সক্রিয়তা সিরিজ, আমাদের হাইড্রোজেন এখানে, লেড এখানে। ওই লেড কিন্তু জলীয় না। ওই লেড যদি জলীয় হতো হাইড্রোজেন আগে অবমুক্ত হইতো, রাইট? ওখানে কি আগে অবমুক্ত হয়েছে? লেডই আগে অবমুক্ত হয়েছে। তার মানে এটা কিন্তু অ্যাকুয়াস না, নট অ্যাকুয়াস, মনে রাখিও। আমরা এমসিকিউ করা শুরু করি, দেখি আস্তে আস্তে। এখানে দেখো সোডিয়ামের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? কোনটা উৎপন্ন হয় না? আমাদেরকে দেখো এটা বলছে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ মানে কি? অ্যাকুয়াস। আমরা বিক্রিয়াতে কি দেখছি? অ্যাকুয়াস হইলে হাইড্রোজেন আগে অবমুক্ত হয়। কেন হয়? সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের অবস্থান সবার নিচে, তাইলে হাইড্রোজেন অবমুক্ত হবে, ক্লোরিনও অবমুক্ত হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডও অবমুক্ত হবে। কি অবমুক্ত হবে না? আনসার তাহলে সোডিয়াম। কেন সোডিয়াম? আবার দেখব। এই হচ্ছে বিশেষত্ব। পরবর্তী স্লাইডের প্রশ্নটা দেখি আমরা, কপার অ্যানোড ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণ ইলেকট্রোবিশ্লেষণ করা হলে অ্যানোডে কোন বিক্রিয়া ঘটবে? অ্যানোডে কোন বিক্রিয়া ঘটবে? আমরা যখন অ্যানোডের কথা বলছি, অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ হয়। জারণ মানে কি? ছারণ। তাহলে আমরা এখানে দেখি কোনটাতে হচ্ছে ইলেকট্রন ছাড়তেছে।
জারণ মানে ছারণ বলতে আসলে ইলেকট্রন কোনটা ছাড়তেছে ওইটাই জারণ মানে ছারণ, মানে জারণ ও ইলেকট্রন ছাড়তেছে না, ও ইলেকট্রন গ্রহণ করতেছে। একমাত্র গ্রহণ করতেছে না, এই যে এই বিক্রিয়াটা এখানের মধ্যে আমরা দেখতে পারি যে কপারটা ছিল, ওটা দুটো ইলেকট্রন ত্যাগ করছে, করে কপার আয়ন হয়েছে, তার মানে এটা হবে আমাদের আনসার। নিচের কোন ইলেকট্রোডটির প্রমাণ বিজারণ পটেনশিয়াল সর্বোচ্চ? আমরা সক্রিয়তা সিরিজ যখন লক্ষ্য করছি, উপরে যার অবস্থান তার প্রমাণ বিজারণ কি সর্বোচ্চ? না, প্রমাণ বিচারণ সর্বোচ্চ কখন? যার অবস্থান সবার নিচে। এখানে আমরা দেখি হাইড্রোজেন আছে, কপার আছে, সোডিয়াম আছে, তাই তো? সোডিয়ামের অবস্থান সবার উপরে, তার মানে এটা বাদ। কপার, কপার কিন্তু হাইড্রোজেনের নিচে, তাহলে কপারকে আমরা গুনতে পারতেছি, হাইড্রোজেন বাদ চলে গেল। এই যে এখানে যে আমরা প্লাটিনাম দেখতেছি, এটা কি আমরা কোথাও দেখছি? এখানে আমরা একটা ছড়া দিয়ে মনে রাখি না সক্রিয়তা সিরিজ, হাই কুলাঙ্গার হাবলু আজ পেটাবে আমায়, সামথিং এরকম একটা লাইন। তাইলে প্লাটিনামের অবস্থান এখানের ভিতরেই, যা কপারের নিচে, হাই কুলাঙ্গার, কুলাঙ্গার হাবলু আজ, তাহলে প্লাটিনামের অবস্থান এখানে কোথাও, রাইট? তার মানে বিজারণ বিভব নিচের দিকে বাড়ছে। আমরা দেখি ওই এমসিকিউতে কি ছিল, কপার ছিল, হাইড্রোজেন ছিল, সোডিয়াম ছিল, রাইট? তো সোডিয়াম যেহেতু সবার উপরে অবস্থান, তাহলে ওর জারণ বিভব সর্বোচ্চ, বিজারণ বিভব সর্বোচ্চ না। সেম গোস টু হাইড্রোজেন, কপার, তাহলে বাকি থাকে প্লাটিনাম। তাহলে আনসার কি হবে আমাদের? উপস, তাহলে আনসার প্লাটিনাম। নিচের কোন অক্সাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করা যাবে? হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করা যাবে বলতে কি বোঝানো যাচ্ছে? হাইড্রোজেন দ্বারা আমরা রিপ্লেস করতে পারবো। তাহলে আমাদের চিন্তা করতে হবে হাইড্রোজেনের চেয়ে কম জারণ শক্তি সম্পন্ন কে হবে, রাইট? তার মানে বিজারণ বিভব তাইলে সর্বোচ্চ হবে। আমরা যদি সেম সক্রিয়তা সিরিজটা একটু মাথায় রাখি, তাহলে সক্রিয়তা সিরিজে আমরা লক্ষ্য করব যে অ্যালুমিনিয়ামের আর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এদের অবস্থান কিন্তু মানে হাইড্রোজেনের থেকে অনেক উপরে। তাহলে কে বাকি থাকতেছে? কপার সাহেব। কপার সাহেব কিন্তু হাইড্রোজেনের নিচে, এই যে। তার মানে হাইড্রোজেন কাকে রিপ্লেস করতে পারবে? ওনাকে। যেহেতু ওনার জারণ বিভবের চেয়ে ওনার জারণ বিভব বেশি, তাহলে উনি রিপ্লেস করবে। তাহলে কোন অক্সাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করা যাবে? সেটা হবে কপার অক্সাইড। একসঙ্গে একাধিক আয়ন থাকলে তড়িৎ বিশ্লেষণের সময় নিচের কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? কোনটা হবে? একটু চিন্তা করি। লিথিয়াম সক্রিয়তা সিরিজে সবার উপরে, পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, এরপর সোডিয়াম, তাই তো? অ্যালুমিনিয়াম তার উপরে, মাঝখানে যদিও ম্যাগাইভার হবে, মানে এমজে হবে, এমজি। তাহলে আমরা দেখি লিথিয়াম সবার উপরে, চার্জ মুক্ত যেহেতু হবে, আমরা জানি সক্রিয়তা সিরিজে নিচের দিকে নামতে থাকলে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি হয়, রাইট? তো এমজি, সিএ, লিথিয়াম, অ্যালুমিনিয়াম। লিথিয়াম হবে না, পটাশিয়াম নাই, ক্যালসিয়াম আছে, তিনিও হবেন না। তার আছে কে? ম্যাগনেসিয়াম, তিনিও হবেন না। হবে কে? অ্যালুমিনিয়াম। কেন হবে? সক্রিয়তা সিরিজ, সক্রিয়তা সিরিজ। সেম প্রশ্ন। এতক্ষণ আমরা কি নিয়ে পড়াশোনা করতেছিলাম? আমরা করতেছিলাম এতক্ষণ ক্যাটায়ন, কোনটা আগে চার্জ মুক্ত হবে, কোনটা হবে না, কোনটা হবে না। এখন আসছি আমরা অ্যানায়ন নিয়ে। এখানে যদিও কিছু যাচ্ছে,
যাই হোক, তড়িৎ বিশ্লেষণের সময় একসঙ্গে একাধিক আয়ন থাকলে নিচের কোন আয়নটি আগে চার্জমুক্ত হবে? আবার সক্রিয়তা সিরিজ। সক্রিয়তা সিরিজে সবার নিচে অবস্থান করতেছিল কে? কে করতেছিল? একটু নিচে যাই, আর কত নিচে নামবো? সক্রিয়তা সিরিজে অ্যানায়নের ক্ষেত্রে সবার উপরে অবস্থান করতেছে নাইট্রেট, এরপর সালফেট, উপস আমি এখানে 4 এর জায়গায় 3 লিখছি, এরপর ক্লোরিন, এরপর ব্রোমিন, এরপর আয়োডিন, এরপর হাইড্রোক্সাইড। সবার নিচে কে? এই তিনজনের মধ্যে যে কোনো একজন। ব্রোমিন। ব্রোমিন, ক্লোরিন, এটা একটু চাইলে এগুলো আমরা মনে রাখতে পারি, আবার আরও একভাবে মনে রাখতে পারি কি, আমরা হচ্ছে যে দ্বিতীয় চ্যাপ্টারে যখন ইলেকট্রন বিন্যাস নিয়ে পড়াশোনা করছি, তখন ইলেকট্রন বিন্যাসে দেখো ব্রোমিনের কিন্তু ইলেকট্রন শেল কয়টা? 1 2 3। এটা কিন্তু ক্লোরিনের, ব্রোমিনের না। তো ক্লোরিনের যেহেতু দেখো নিউক্লিয়াস যদি এটা হয়, এই কক্ষপথে সরি এই যে অরবিটটা আছে বা অরবিটালটা আছে, এটার সাথে কি আকর্ষণ অনেক বেশি না? কিন্তু ব্রোমিনের ক্ষেত্রে কি তা হবে? ব্রোমিনের ক্ষেত্রে কিন্তু আরও এক্সট্রা একটা শেল আছে, রাইট? তাহলে ও কার প্রতি আকর্ষণ বেশি হবে? এই থার্ড শেলের প্রতি আকর্ষণ বেশি হবে না, ফোর্থ শেলের। সেজন্য হচ্ছে দেখো, আমরা যখন বিজারণের কথা বলি, বিজারণের ক্ষেত্রে কিন্তু যুক্ত করার তো এখানে তো অলরেডি ইলেকট্রন আছে, তাই না? যুক্ত হচ্ছে 4 নাম্বার, এটাতে যুক্ত করা অনেক ইজি না হিসাবে। ওই জন্যই হচ্ছে যে ব্রোমিন পরে, ক্লোরিন আগে। আমরা যে ওই তড়িৎ ঋণাত্মকতা অথবা ইলেকট্রন আসক্তি, কোনো একটাতে তো ব্রোমিনের থেকে ব্রোমিন আগে আছে, তাই না? ওই যে ওইরকম ক্ষেত্রেই বলা যায়। এটা নাম হচ্ছে, এটা থাকুক। পরবর্তী প্রশ্ন যাই, আরেকটা টপিকে চলে আসলাম। এই যে 4 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টারে আসলে আমরা যে কি পড়ছি আমরা এতক্ষণ ধরে? সক্রিয়তা সিরিজ। সক্রিয়তা সিরিজ, তারপর ফ্যারাডের সূত্র, তারপর আছে নার্নস্টের সমীকরণ, এই 3টা জিনিস অনেক ইম্পর্টেন্ট। এগুলোই এমসিকিউতে ঘুরে ফিরে প্রায়ই আসে, মাথায় রাখা জরুরি। এই যে টপিকটা, এটা আসলে খুব একটা নেসেসারি না, তবে এমসিকিউ যেহেতু, মনে রাখা তো খুব একটা কষ্টের না, যেহেতু 3টাই সূত্র হিসাবে। এখানে আপেক্ষিক পরিবাহিতা, কাপ্পা বলে এটাকে, এটা সাইন যদিও এমন না, কিন্তু কে হিসাবে লেখা হয়েছে আর কি। যাই হোক, L/RA, এগুলোর পরিচয় কিন্তু আমরা নিচে দিয়ে রাখছি। কি? L হচ্ছে যে তড়িৎদ্বারের মধ্যকার দূরত্ব। যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করছে সেট আপটা করি, তখন এই যে ঋণাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্ত, এদের মধ্যকার যে দূরত্বটা না, এটা হচ্ছে L। তারপর এখানে দেখো A, তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই তড়িৎদ্বার এটার ক্ষেত্রফল A। আর হচ্ছে যে দ্রবণের রোধ, রোধ মানে কি? কারেন্ট ফ্লোতে যেটা বাধা দিবে, তাই না? এরপর আসছে C, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রা। তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণটা উৎপন্ন হবে, ওইটার ঘনমাত্রা কি? ওইটা হবে এই C। আর E হচ্ছে যে তুল্য সংখ্যা, তড়িৎ বিশ্লেষের তুল্য সংখ্যা। এই সূত্রটা দিয়ে বলতে গেলে এই 2টা সূত্রই মূলত খুব একটা কাজে লাগে। 3 নম্বর সূত্র থেকে খুব একটা দেখি না আমরা আসলে, তাও নেসেসারি, তাই স্লাইডে রাখা। প্রশ্নে গেলেই টের পাবো। আমরা দেখি তুল্য পরিবাহিতা এত, বিয়োজন মাত্রা এত। আমি শিওর বিয়োজন মাত্রার এখানে কোনো কাজ নেই। তারপর 0.1 m দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বের করো। আপেক্ষিক পরিবাহিতা কোনটা? এটা, K = L/RA। আর আমাদের দেয়া আছে কি? তুল্য পরিবাহিতা। তুল্য পরিবাহিতা কত? 3.885। আর আমরা তাও সূত্রটা লিখে রাখি, আমার জন্যই সুবিধা নাকি।
ভুল লিখছি? না, ভুল লিখিনি। যাই হোক, আমরা আসি। দেখো, আমাদের এখানে তাপমাত্রার কোনো কাজ নেই। অসীম লঘুতা যেহেতু বলছে এক ক্ষারকীয় দুর্বল অ্যাসিড, এক ক্ষারকীয় দুর্বল অ্যাসিড বলতে আমাদেরকে কিন্তু একটা হিন্টস দিতেছে। কি হিন্টস দিছে? যে এক ক্ষারকীয় দুর্বল অ্যাসিড, তার মানে একটা ইলেকট্রন সে যেহেতু অ্যাসিড কি করবে, যাই হোক, ওর তুল্য সংখ্যা হচ্ছে এক ইলেকট্রন। আমরা সি জানছি নাকি ই জানছি। ঘনমাত্রা দেওয়া আছে না, এই যে 1m ঘনমাত্রা, এটা 0.1। আমাদের তুল্য পরিবাহিতাও দেওয়া আছে। তুল্য পরিবাহিতা কত? তুল্য পরিবাহিতা 388.5 ওহম। ঠিক আছে, কিছু একটা হবে নাকি? এটা হচ্ছে 3। আমাদের বের করা লাগবে কি? আমাদের বের করা লাগবে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা এই যে কাপ্পা। এখন আমাদের কাজ কি? মানগুলো বসানো। মান বসানো লাগবে। চলো মান বসাই। মান যদি বসাই, কে উপরেই থাকবে, হাজারটা নিচে চলে আসবে। 38.5 ডিভাইডেড বাই 1000, উপরে চলে যাবে কি 0.1, আর এটা কত? 1, যেহেতু এক ক্ষারকীয় অ্যাসিড, ইন্টু কত? 0.1। আনসার কত? 0.03885। এটাই তাহলে আনসার। আশা করি আর কোনো এমসিকিউ নেই এটা নিয়ে। ইয়েস, আর নাই। আমরা চলে যাই ফ্যারাডের প্রথম সূত্রতে। ফ্যারাডের প্রথম সূত্র আমাদেরকে কি বলছে? W ইজ ইকুয়ালস টু কিউ। W ইজ ইকুয়ালস টু কিউ মানে কি? যখন তড়িৎ বিশ্লেষণ করি আমরা, তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থটা ইলেকট্রোডে জমা হয় সেটা হবে প্রবাহিত কারেন্টের সমান। প্রবাহিত কারেন্টটা কি? কিউ। কিউ ইজ ইকুয়ালস টু কি? এই যে আইটি। এই যে এখানে অনেকগুলো কনভার্সন আছে বলা যায়, এগুলো কিন্তু ছোটোখাটো জিনিস, মনে রাখা ইজি প্লাস ফ্যামিলিয়ার। কেন? কিউ ইজ ইকুয়ালস টু আইটি, এটা আমরা ফিজিক্সেও পড়ছি। আর এই জিনিসটা নতুন, এটা হচ্ছে কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে ইলেকট্রোডে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হলে যে পরিমাণ বা যে ভর ইলেকট্রোডে জমা হয় সেটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমরা সূত্রটা একটু লিখি হাতে। W সমানুপাতিক কিউ। আমরা জানি এখানে Z ইউজ করছি, Z এর জন্য আসছে W ইকুয়ালস টু জেড কিউ। কিউ ইজ ইকুয়ালস টু আইটি লেখা যায়, আর Z তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা মানে হচ্ছে কি? এফ এম। এই সূত্রটাই আসছে এইখানে, রাইট? সেকেন্ড লতে কি? সেকেন্ড লতে হচ্ছে ভিন্ন ভিন্ন তড়িৎদ্বার থাকলেও যদি একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করা হয় একই সময় ধরে, তাহলে হচ্ছে সঞ্চিত যে ভর ইলেকট্রোডে জমা হবে ওটা তাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক না, খালি রাসায়নিক তুল্যাঙ্কের সমান হবে। ডিফারেন্ট হইলেও সেম। দরকার ছিল না। উপস, কেটে দিলাম। আচ্ছা, কেটেই দিই কিভাবে? এটা হচ্ছে সেকেন্ড ল। মুছেই তো দিতেছি, এত কষ্ট করে লিখে লাভ কি? এটা সেকেন্ড ল, এটা ফার্স্ট ল। তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। আমরা যে জিনিসটা ইলেকট্রোডে জমা হলো ওটার যদি আমাদের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হয় সেটা কিভাবে করব? আমরা দেখো, আমরা কিন্তু কিউ এর মান পাইছি, ঠিক আছে? আমরা যে ডাব্লিউটা পাচ্ছি আমরা কিন্তু সম্পর্ক পাই এন ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। ওখান থেকেই হচ্ছে ঘনমাত্রা নির্ণয় করে। কিভাবে? এই যে এস আছে, ভি আছে, ভি মানে আয়তন, এস দিয়ে ঘনমাত্রা বুঝায়।
তাইলে আমরা এখান থেকে ঘনমাত্রাটা ইজিলি নির্ণয় করতে পারবো। আর n দিয়ে ওই যে কত মোল আছে বা কি পরিমাণে আছে ওইটা বের করতে পারবো, রাইট? মুভিং অন দ্য নেক্সট। আশা করি এরপর কোয়েশ্চেন আমরা বসে বসে এখন সলভ করব। ইয়েস, চলে আসলাম। কি নিয়ে চলে আসলাম? কত কুলম বিদ্যুৎ প্রয়োজন হবে তার জন্য চলে আসলাম। কেমন? এটা কি? ডাব্লিউ। ডাব্লিউ ইজ ইকুয়ালস কি শিখছি? জেড কিউ। আমাদের কি বের করা লাগবে? কিউ। জেড কে কি হিসাবে লিখছি? এম বাই ই এফ ডাব্লিউ। তাইলে আমরা যদি কিউ বের করতে চাই, কিউ ডাব্লিউ ই এফ বাই এম। এখন আমরা চিন্তা করি আমাদের কি পরিমাণ বিয়োজিত হইছে বা ইলেকট্রনে জমা হইছে? 20 গ্রাম। আমাদের ভর কত ক্যালসিয়ামের? 40 গ্রাম। তারপর ইলেকট্রন, এটা কিসের তুল্য সংখ্যা? তুল্য সংখ্যা মানে কি? যে পরিমাণ ইলেকট্রন ছাড়ে। ক্যালসিয়ামের ইয়া কত? CaCl2 না? তো এটা কি হবে? 2+, রাইট? যেহেতু Ca2+, তার মানে তুল্য সংখ্যা 2। কই গেল? এই যে ইন্টু 2 এফ। এফ মানে কি? ফ্যারাডে। 96500। 40, এখানে 20 দুগুণে 40, কাটাকাটি থাকছেন কে? 9650। আনসার কি তাহলে? এটা মোটেও না, এটা। 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ভর কত? 27। হ্যাঁ, তাহলে তো ফ্যামিলিয়ার কিছু পাওয়ার কথা নাকি? না, আমাদেরকে খুঁজছে কতটি ইলেকট্রন পাওয়া দরকার হবে। অ্যাভোগাড্রো সংখ্যা চলে আসবে। কিউ ইজ ইকুয়ালস টু আরো একটা জিনিস জানা যায়। কি জানা যায়? কিউ ইজ ইকুয়ালস টু NeF না? তাহলে কয়টা ইলেকট্রন আছে এটা আমরা এখান থেকে বের করতে পারবো না? ডাব্লিউ 13.5 গ্রাম। তারপর কিউ যেহেতু থাকবে, জেড নিচে চলে আসবে। জেড হবে কি? এম বাই ইএফ। আর কিউ ইজ ইকুয়ালস টু কি হবে? NeF। কেমন? ইএফ যদি এখানে থাকে এটা উপরে চলে যাবে, রাইট? ইএফ এম থাকবে, ইএফ ইএফ কাটাকাটি যাবে, থাকবে কি? 13.5 ডিভাইড বাই এটা কত? 27। তাহলে এন এর মান কত আসবে? হাফ আসবে। তাহলে আমরা যদি ইলেকট্রনের মান বের করতে চাই, ইলেকট্রনের মান কোনটা আসবে? হাফ ইন্টু 6.023 ইন্টু 10 টু দি, ওইটা কি ছিল? অ্যাভোগাড্রো সংখ্যাই তো ছিল। হ্যাঁ, আনসার গুলাই ফেলতেছি আমি। উপস, আমরা ই মানে তো তুল্য সংখ্যা হিসাব করছিলাম, রাইট? তো এটার মান 3 হওয়ার কথা, তো এখানে না 3 আসার কথা। আমি পেঁচায় ফেললাম কেন?
আনসার কত হবে তাহলে? n এর মান তো পাইছি, হাফ। তারপর ই, ই মানে কত? তুল্য সংখ্যা 3, f 9650 আসবে নাকি? অ্যাভোগাড্রো সংখ্যা না? 6.023 ইন্টু 10⁻23। আমরা তো কি পরিমাণ ইলেকট্রন লাগবে ওটা বের করতেছিলাম, রাইট? হ্যাঁ, তাহলে কি হবে আনসার? এ হবে। কেমনে হবে? ক্যালকুলেটারে করছি। যেহেতু এইটা হিসাব করো, এই যে এখান থেকে আসবে 1.5 গুণ হবে 6.23 এর সাথে, তাহলে এটা কত? 12 এর থেকে কম হবে। 12 এর থেকে কম আনসার কি আছে? এটাই আছে, ক্যালকুলেটর করলেও পাবা। যাই হোক, সরি, গুলাই ফেললাম এটা। 50 মিনিট ধরে 0.20 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হওয়ার 0.20 গ্রাম কপার জমা হয়। কপারের রাসায়নিক তুল্যাঙ্ক বা রাসায়নিক তুল্য ওজন কত? রাসায়নিক তুল্য ওজন, রাসায়নিক তুল্য ওজন বলতে ই যে আছে ওইটাই সম্ভবত বের করবো আমরা। কি জমা হয়েছে আমরা এখন ডিটেলসগুলো ধরি, কি কি জমা হয়েছে। ডাব্লিউ 0.2, 0.2, জেড আইটি না? হ্যাঁ, আইটি কেমন? রাসায়নিক তুল্য ওজন, তাহলে এটাই রাসায়নিক তুল্য ওজন কেমন? আইটি, আইটি এর ক্ষেত্রে আই এম্পিয়ার 0.2, কাটাকাটি যাবে গা, পাশাপাশি দেখে 5 না 50, সরি 50 ইন্টু 60 সেকেন্ডে কিন্তু হিসাব। আমাদের বের করা লাগবে কি? m/e, তাই না? সেকেন্ডে যদি হিসাব হয় m/e কত হবে? রাসায়নিক তুল্য ওজন বলছে, হ্যাঁ রাসায়নিক তুল্য ওজন বলছে, কেজি বলছে, 10⁻⁷ কেমন? আইটি এটাতে কত আসবে? 3000, 3000 উপরে, এমই এফ উপরে চলে যাবে, নিচে আসবে 96500 50 × 60 কেজি যেহেতু বলছে নিচে আরও চলে আসবে। দেখে আসি আনসার কত। আনসার হবে 3.33 ইন্টু 10⁻⁷। আমি এখানে একটা বোকামি করছি। কি বোকামি করছি? এই যে এটা নিছি না, আমি এখানে রাসায়নিক তুল্যাঙ্ক বের করতেছিলাম, রাসায়নিক তুল্য ওজন না। সরি, আবার ভুল করার মধ্যে একটা মজা আছে না? এফ, তাহলে এই যে এই জিনিসটা কাটা যাবে গা। আমিও চিন্তা করতেছিলাম ইনভার্স কিভাবে আসতেছে, পরে মনে হইলো যে আমি কোথাও ভুল করতেছি। পরে দেখলাম এখানে তো আমাকে রাসায়নিক তুল্য ওজন বলছে, রাসায়নিক তুল্যাঙ্ক খুঁজে নাই। কেমন? এটার আনসার কত হবে? 3.33 ইন্টু 10⁻⁷। টু মাচ ব্লান্ডার। পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। এখানে আমাদের দেখো সোডিয়াম নিয়েও কাজ করছে, ক্যালসিয়াম নিয়েও কাজ করছে। তার মানে এখানে ইলেকট্রোডে পদার্থ কয়টা? দুইটা, ডিফারেন্ট। যেহেতু ডিফারেন্ট, তার মানে বোঝা যাচ্ছে এখানে সেকেন্ড ল এর কোনো না কোনো কাজ আছে। সেকেন্ড লতে আমরা কি জানি? W1 ডিভাইড বাই E1 বলা যায়, অথবা W2 ও বলা যায়। যাই হোক, W2 ডিভাইড বাই E2। দেখো আমরা এখানে 23, 40, এই যে E1 মানে কি? আমি এত একটু আগে যে
অঙ্কটা ভুল করে ফেলতেছিলাম আরেকটু হলে, আমি রাসায়নিক তুল্যাঙ্ক বের করতেছিলাম। এটাই কিন্তু সেই রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক মানে কত? m/e। কেমন? তো আমাদের দেখো এখানে কিসের মান বের করা লাগবে? আমাদের ক্যালসিয়ামের মান বের করা লাগবে। আমরা যদি এটাকে Na আর এটাকে Ca লিখি, কেমন? এটাকে যদি Ca লিখি তো এটা উপরে যাবে, এটা নিচে আসবে, কেমন? ও আমার তো Ca বের করা লাগবে, Ca টা উপরে রাখি, কেমন? ওয়াহ, W মান কত? 2.3 গ্রাম। 2.3 গ্রাম। এমই নিচে, এম কত আমরা জানি? 23, 23, 8, এটা বলে 23, কেমন লাগে? ই, ই কত? সোডিয়াম কয়টা ইলেকট্রন ছাড়ে? একটা ইলেকট্রন ছাড়ে, তাহলে 1। তারপর কি আসবে? ইনি আসবেন। ইনি কই আসবেন? এখানে গুণ হবেন। তাহলে গুণ যদি হন, তার সাথে কত? 40 ডিভাইড বাই কত? Ca যেহেতু 2টা ইলেকট্রন ছাড়বে, তাহলে 2 কত? 20, কেমন? এটা যদি ভাগ করি, নিচে থাকবে কত? 10। 10কে যদি 2 দিয়ে কাটাকাটি করি, সব কাটাকাটি, 2 গ্রাম। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্যে 0.2 এম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট সময় ধরে চালনা করলে কি পরিমাণ সিলভার জমা হবে? কি পরিমাণ হবে? আবার সূত্র বসাবো, আবার মান বের করব, সেম জিনিস। এই অঙ্কটা করার পর যদি সেম জিনিস আসে, ওইটা তোমাদেরকে করতে দিব, কারণ আমি ভুল করতেছি। কত পরিমাণ সিলভার জমা হবে? আমাদের দেওয়া আছে W = ZQ। আমাদের প্রয়োজনীয় হিসাবে আমরা যদি একটু বড় করে লিখি IT, আমাদের কি কি মান দেওয়া আছে? I, সাথে আছে T, তার সাথে আর কি আছে? পারমাণবিক ভর 108 গ্রাম। ও খোদা, EF, কেমন? দেখো আমাদের কিন্তু কি পরিমাণ সিলভার জমা হয় জিজ্ঞেস করছে। সিলভার Ag, ও ক্যালকুলেটর মানটা বসাই নিব আগে, এটা দেখানো নেসেসারি না যদিও, যাই হোক। IT 0.2 ইন্টু 30 ইন্টু 60, নিচে আসছে 9650 ইন্টু কিছু না, কিছু না, ক্যালকুলেটর বসাই কত মান আছে? (0.403) আনসার কি হবে? আনসার সো উইক, তুল্য সংখ্যা বসছে, সব মানই দেওয়া আছে। আনসার 0.403 গ্রাম। এটাতে কিন্তু একটা জিনিস একটু ডিফারেন্ট আছে। কি ডিফারেন্ট আছে? এখানে কি ইউজ করা যাবে চিন্তা করি। H2 গ্যাস চালনা করা যায়। আমরা একটা জিনিস দেখছিলাম না, N = SV = কি দিয়ে লেখা যায়? IT/EF। এই জিনিসটা আমরা দেখছি না?
ওটা ইউজ করেই এই অঙ্কটা করা যায়। কিভাবে করা যায়? আমরা দেখতে পারি এখানে ভি দেওয়া আছে, আই দেওয়া আছে, টি দেওয়া নেই। আর কি কি দেওয়া আছে চিন্তা করি। টি কেন দেওয়া নেই? কারণ টি মান বের করতে হবে। এই ইউজ করেই অঙ্কটা আসবে। আদর্শ তাপমাত্রা ও চাপ যেহেতু দেওয়া আছে, 600 ml দেওয়া আছে, এস আদর্শ তাপমাত্রা চাপ লঘু দ্রবণ, তার মানে এটা যদি আমরা এক ধরেও আগাতে পারি, টি এর মান বের করা লাগবে, রাইট? এটা করে যাই। হাত জমে যাচ্ছে, একটু পানি খাওয়া দরকার। উম, 600 ml এর কথা বলছে, আমাদের তো এসভি এর ক্ষেত্রে এস তো দেওয়া নাই, তাই না? কিন্তু আমরা তো একটা জিনিস খেয়াল করতে পারতেছি যে আমরা এইটা দিয়েই তো অঙ্ক শেষ করে দিতে পারি। সরি, এই যে টি এর মান, ইএফ এর মান যদি বসায় দিই ওখানেই আসবে। এন এর মান ওখানে, এখানে এসবি বসায় দিব, ওভাবেই আনসারটা চলে আসবে। টি এর মান কত আসবে তাহলে? নিচে আই, উপরে ইএফ, আর কি বসবে উপরে? এসবি। কই গেল? ইয়েস, সরি, এখানে ট্যান হবে। এই খালি ভুল। আমাদের যে ইএফ এন, আমরা কিন্তু এনটা চাইলে ইয়া দিয়ে বের করতে পারি না, ওই যে ভি এর আদর্শ, এখানে আমরা আদর্শ তাপমাত্রা ও চাপ, এইটা ব্যবহার করলেই অঙ্ক চলে আসতেছে। নিচে আই বসছে কত জানি 2.5, ই বসলো কত? সালফিউরিক অ্যাসিড। ইএফ এর তো ওইখানে এখন কোনো ইয়াই নেই, টি চলে আসছে, ইয়া চলে আসছে, ক্যালকুলেটর মানটা বসাই। হিজিবিজি হয়ে যাচ্ছে, হিজিবিজি, তাই না? আনসার, আয় হায়, আনসার তো আছে এটা। উপস, সেম প্রশ্ন আবার। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জেড কিউ, কি পরিমাণ জমা হবে, জেড এর মান বসবে, কিউ এর মান বসবে, এটা তোমরা করে নিও। আর কি আছে? সেম প্রশ্ন আবার, এবার আবার দেওয়া আছে কত পরিমাণ ইলেকট্রোডে জমা হবে। আমরা একটা প্রশ্ন করছিলাম না আনসার, আমরা যদি লক্ষ্য করি, কি পরিমাণ ইলেকট্রন আছে এমন, এই যে কই গেল, সরি, এই যে কতটি ইলেকট্রন দরকার হবে, সেম প্রশ্ন এখানে, কতটা ইলেকট্রন প্রবাহিত হবে। সেম প্রশ্ন যেহেতু বাদ দিলাম, অনেকগুলাই এক টাইপের প্রশ্ন করতেছি, একটু বের হই।
তড়িৎ অর্ধকোষ, তড়িৎ অর্ধকোষের ক্ষেত্রে এই রিপ্রেজেন্টেশনটা কি আসলেই জরুরি? এমসিকিউতে কিন্তু তড়িৎ অর্ধকোষের কিছু রিপ্রেজেন্টেশন দেখা যায়, ওই জন্যই এটা স্লাইডে রাখা, যে ধাতু, ধাতব, আয়ন, অর্ধকোষ। এখানের মধ্যে কি হচ্ছে, আমরা যে অ্যানোডে কি হচ্ছে, ক্যাথোডে কি হচ্ছে, অ্যানোড ক্যাথোড দুইটা যদি একসাথে লিখি, ওইটা কিন্তু পুরা কোষের অর্ধকোষ অর্ধকোষ ফুল কোষের রিপ্রেজেন্টেশন করতেছি। যেহেতু অর্ধকোষ, তার মানে আমরা অর্ধেক রিপ্রেজেন্টেশন করতেছি। এখানে দেখো ইলেকট্রন ত্যাগ করতেছে, আমরা এটা কিসের রিপ্রেজেন্টেশন করতেছি তাইলে? অ্যানোডের। কেমন? অ্যানোড কেন ছাড়তেছে, তাই অ্যানোড। সেম গোস টু দিস স্লাইড। এই স্লাইডটা নেসেসারি দেখে খালি রাখা, যেন একটা চোখ বলে যেতে পারি যে হ্যাঁ, এভাবেই অর্ধকোষগুলা কাজ করে, এভাবেই অর্ধকোষের কাজ হয়। পরবর্তী স্লাইডে একটু করে একটা জিনিস থাকার কথা, এই যে এই জিনিসটা, এই জিনিসটা অ্যাডমিশনের ক্ষেত্রে খুব জরুরি। লবণ সেতুতে কি কি তড়িৎ বিশ্লেষ্য কাজে ব্যবহৃত হয় লবণ সেতুতে? এটা কি NH না NH3? NH3 সম্ভবত। এটা NH3 সম্ভবত। নাইট্রাইট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ডাইসালফেট, ক্যালামেল তড়িৎদ্বার। সেম তড়িৎদ্বার নিয়ে খুব একটা বলার মতো কিছুই নেই আসলে। এরপর নার্নস্টের সমীকরণটা আছে, নার্নস্টের সমীকরণটাতেই মেইনলি অনেক জিনিসপত্র আছে, ওটা নিয়েই হচ্ছে মাথা ঘামানো। তড়িৎ অর্ধকোষের মূলত এই স্লাইডটা রাখা, যেন লবণ সেতুতে কি আছে এই জিনিসটা তোমাদেরকে জানিয়ে দেওয়া যায়। আর লবণ সেতুতে যে জিনিসটা আছে এগুলো প্রায় এমসিকিউতে দেখা যায়। সম্ভবত এটা নিয়ে একটা এমসিকিউ আছে, যে লবণ সেতুতে কি কোন কোন যৌগ ব্যবহৃত হয়, এই যে কোনটি নিচের কোনটি তড়িৎ কোষের লবণ সেতুতে ব্যবহৃত হয়। আমরা একটু আগে দেখো কি কি দেখছি। এখানে কিন্তু NH4, এটা দেখিনি, দেখছি আদৌ দেখিনি। এটাও কিন্তু লবণ সেতুতে ব্যবহৃত হয়, এটাও ব্যবহৃত হয়। KNO3ও দেখলাম প্রবাবলি, এই যে KNO3, বা পটাশিয়াম নাইট্রাইট, এটাও হবে, এটাও হবে, এটা হবে। তাহলে অল অফ দিস একটু বোরিং হয়ে গেছে না? একটু না, ভালোই বোরিং হয়ে গেছে। এক টাইপের প্রশ্ন অনেকগুলো দেখলাম। এখন আসি মেইন জিনিস, এই সেল রিপ্রেজেন্টেশন থেকেই প্রায় প্রশ্নগুলো। তড়িৎ বিভব কোষে কি হয়? অ্যানোডে আমরা বলতেছিলাম কি হয়? জারণ হয়। জারণের ইংলিশ কি? অক্সিডেশন। ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। বিজারণের ইংলিশ রেডক্স, না রিডাকশন। সেম জিনিসগুলো, খালি রিপ্রেজেন্টেশন, যদি থিংস আর ডিফারেন্ট। গিবসের মুক্ত শক্তির পরিবর্তন, এটা একটা ইয়া আছে, একটা সংজ্ঞা আছে, একটু পরে কেমন জানি কনফিউজ লাগে। বাট গিবসের মুক্ত শক্তি পরিবর্তনের এই সূত্রটাই হচ্ছে যে জাস্ট মনে রাখার মতো, যেটা দিয়ে হচ্ছে আমি অনেকগুলো অঙ্ক করতে পারবো। কারণ EFE এভাবে মনে রাখলে জিনিসটা মনে রাখা ইজি। এটা মনে রাখা যেহেতু ইজি, তাইলে সূত্রটা ইউজ করাও ইজি, রাইট? আমরা একটা জিনিস দেখি যে গিবসের মুক্ত শক্তি যদি কম হয়, বা ইলেকট্রিক সেল যদি অ্যাক্টিভ হয়, তখন মান কি 0 এর বেশি হয়। 0 এর বেশি হইলে যে তড়িৎ বিশ্লেষণ যে হবে, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। আর 0 এর কম হইলে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। কেন? কারণ যেহেতু ইলেকট্রিক সেলের হিতে বিপরীত হচ্ছে, তাহলে আসলেই কি ইয়া হবে, কোনো তড়িৎ বিশ্লেষণ হবে? আদৌ হবে না। কেন হবে না, কখন হবে না, এটা আমরা অঙ্ক করলে খেয়াল করবো যে অনেক সময় মাইনাস মান আসে। যখন মাইনাস মান আসে সেলের ক্ষেত্রে তো পজিটিভ হইলে ফ্লো হচ্ছে বলতে পারতেছি আমরা। যদি মাইনাস হয় তাহলে কি বলতে পারবো যে ফ্লো হচ্ছে, একটা নেগেটিভ কারেন্ট ফ্লো হচ্ছে। এনিওয়ে, 0 হইলে সাম্যাবস্থা। আর কিছু এখানে বলার মতো আছে কি? অ্যানোডের জারণ বিভব, ক্যাথোডের জারণ বিভব, না আর কিছু বলার মতো নেই। সোজা প্রশ্ন। 0.34। আমরা সেল রিপ্রেজেন্টেশনের সময় অলওয়েজ খেয়াল করব কি জিনিসটা দেওয়া আছে। ধরো এখানে যে জিনিসটা দেওয়া আছে CO2 প্লাস, তার মানে কি এখানে দুইটা ইলেকট্রন ছাড়তেছে। ইলেকট্রন দুইটা ছাড়তেছে মানে কি? জারণ হচ্ছে। জারণ হলে
এই জিনিসটা কি? অ্যানোড। এই জিনিসটা কি তাইলে? সেম অ্যানোড, মানে অ্যানোড রিপ্রেজেন্টেশনটা ভিতরে দেওয়া আছে, রাইট? এখানে বলছে কি, কপারের 0.34 ভোল্ট, লোহার 0.44 ভোল্ট হইলে তামার পাত্রে এটা সংরক্ষণ করা যায়, এটা সংরক্ষণ করা যায় না, এটা যায়। এটা এখন আমরা কি করব? আমরা চেক করব। কিভাবে চেক করব? তামার পাত্রে FeSO4 সংরক্ষণ করা যায়, আসলেই যায়? তামার পাত্র, তামার পাত্র যদি হয়, অ্যানোডে কে যাচ্ছে, ক্যাথোডে কে যাচ্ছে? অ্যানোডে কে যাচ্ছে? এইটা। ক্যাথোডে কে যাচ্ছে? এইটা, নাকি? আমরা একটু চিন্তা করি, ফেরাসের অবস্থান কি কপারের থেকে উপরে? কার অবস্থান উপরে? ফেরাসের। ফেরাসের অবস্থান যদি উপরে হয়, কে অ্যানোডে যাবে? অবশ্যই এইটা যাবে। ওকে যদি আমরা দ্রবণে রাখা যায় কিনা টেস্ট করতে চাই, এটা অ্যানোডে যদি দেখি, এইটা ক্যাথোডে রাখবো, কেমন? কিন্তু আমাদের কি প্রশ্নে আসলে এটাই বলছে? যাই হোক, এটাই হবে পাত্রের রিপ্রেজেন্টেশন, রাইট? তো আমরা যদি অ্যানোডের ক্ষেত্রে দেখি, অ্যানোডে কি হবে? জারণ হবে। জারণ মানে কত? সরি, কি দেখাচ্ছিলাম? ও, এটা কি দেওয়া? জারণ দেওয়া না? এই অ্যানোড লিখলাম কেন এখানে? আমি অ্যানোড বলতেছিলাম, ওই রিপ্রেজেন্টেশন আসলে আমরা যে এখানে একটা জিনিস দেখলাম, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, ওভাবে করলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া আসবে। এখন আমরা যেভাবে দেখছি তামার পাত্রে FeSO4 সংরক্ষণ করা যায়, এটা টেস্ট করতেছি। এই পাত্র যদি গলে যায়, তাইলে কিন্তু এটা সংরক্ষণ করা যাবে না, কেমন? তাহলে আমরা যদি এর মানটা বের করি, অ্যানোড অক্সিডেশন প্লাস যেহেতু পাত্রের গা তামার, তাহলে তাকে রাখলাম আমরা কিসে? অ্যানোডে। আর ক্যাথোডে কে আছে? FeSO4 বা ফেরাস সালফেট, আমরা FeSO4 লিখলাম। তো এটা যেহেতু জারণ, তাহলে ক্যাথোডে কি হয়? বিজারণ। বিজারণের মান তাহলে কত হবে? এটা যেহেতু পজিটিভ, এটা জারণ বিভব, তাহলে বিজারণ হইলে কি হবে? মাইনাস হবে না? -0.44, তাহলে 0.44, তাহলে এটার সেল রিপ্রেজেন্টেশন কত আছে? 0.78। তাহলে কি মনে হয়, বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত হবে? হবে না। হবে না যদি হয়, তাইলে এই শর্ত সঠিক। তামার পাত্রে FeSO4 সংরক্ষণ করা যায় না, আসলেই যায় না। আমরা কি টেস্ট করলাম এতক্ষণ? সংরক্ষণ করা যায়, তাহলে এটা কাটা। লৌহ পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যায়, লৌহ পাত্রে রাখা যায় না। এখন আমাদের এইটাই হচ্ছে টেস্ট। আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম, আমি প্রথমে যে জিনিসটা বলতেছিলাম, ওই হিসাবে কিন্তু Fe এর অবস্থান কপারের থেকে উপরে না? হ্যাঁ, তাহলে কোনটা আগে, কোনটা জারণ বিভব বেশি হবে? এটা জারণ বিভব বেশি হবে, এটা জারণ বিভব কম হবে। তাহলে কে ক্যাথোডে যাওয়া উচিত? ক্যাথোডে যাওয়া উচিত ওনার, অ্যানোডে যাওয়া উচিত ওনার। এখন যদি এই রিজনটা হয়, মানে এই জিনিসটা হয়, তাহলে কি হবে? চলো চেক করি। সেম একটা পাত্র, ওখানে কপার সালফেট, পাত্র যেটা, হি ইজ মেড অফ আয়রন। তাইলে এটা যদি অ্যানোড হয়, অ্যানোডে কি হবে? অক্সিডেশন। অক্সিডেশন আমরা কত মান দেখছি? 0.44, 0.44।
এটা যেহেতু রিডাকশন, এখানে আমরা দেখছি কি মাইনাস, কিসে মাইনাস, জারণ বিভব মাইনাস, তাইলে ওনার বিজারণ বিভব কি হবে, পজিটিভ। পজিটিভ যদি হয় এটা যোগ হবে 0.34, 0.78 ভোল্ট। হোয়াট ডু ইউ থিঙ্ক, পজিটিভ হইলে কি স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত? অবশ্যই স্বতঃস্ফূর্ত। তাহলে লৌহ পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যায় না। তাহলে এটা অবশ্যই রাখা যাবে। আনসার হবে কি তাহলে 1, 4। আশা করি বেশি পেঁচাই বলিনি, কেমন? এর পরের প্রশ্ন, আমি এটা আনসার জানি আসলে মুখস্থ, কিন্তু তোমাকে তো দেখাতে হবে। দেখি, MgSO4 দ্রবণ একটি কপারের পাত্রে রাখা হলো। পাত্র রিপ্রেজেন্টেশন, আবার আসলাম, অ্যানোড কোনটা হবে, পাত্রের গা, তার মানে এটা কপার, ভিতরে কি MgSO4, এখানে কি অ্যানোড, অ্যানোড হিসেবে, আর এটা ক্যাথোড হিসেবে। এখন হচ্ছে কত, আমাদেরকে সেল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে বিজারণ বিভব। কেমনে বসছি বিজারণ, CO2+ থেকে CO হয়েছে, তার মানে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। আর এখানে সেম জিনিস, বিজারণ বিভব দেওয়া। বিজারণ বিভব দেওয়া, আমরা সেল রিপ্রেজেন্টেশন দেখছি একবার, পুরো একদম ইয়া করে লিখতেছি না। এটা অ্যানোড যেহেতু জানো, আর এটা ক্যাথোড, এটা হবে রিডাকশন। তো আমরা অ্যানোডে কি আছে, কপার, কপারের ইয়া কত দেওয়া আছে 0.34। ওনার যেহেতু বিজারণ বিভব দেওয়া, অ্যানোডে কি হয়, জারণ হয়। যদি জারণ বিভব নিতে চাই, যেহেতু বিজারণ বিভব কত দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, সরি প্লাস দেওয়া আছে, তাইলে জারণ বিভব, সরি জারণ বিভব প্লাস দেওয়া আছে না বিজারণ বিভব প্লাস দেওয়া আছে, বিজারণ বিভব প্লাস দেওয়া আছে, তাহলে জারণ বিভব কি হবে, মাইনাস হবে। তাইলে এটা হবে কত, -0.34। উপস, রিডাকশন, রিডাকশনের ক্ষেত্রে -2.3 ভোল্ট, -2.3 ভোল্ট। কত দেওয়া হইল তাইলে, মাইনাস বলে মাইনাস দিন। তাহলে Mg2+ বিজারিত হবে আদৌ? হবে না, কারণ কি, বিক্রিয়তা অস্বতঃস্ফূর্ত। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। সিলভার নাইট্রেট টিনের পাত্রে জমা হইল। টিনের পাত্র মানে কি বুঝছো, এসএন, এসএন কে কিন্তু টিন বলে। কেমন, কোন উক্তিটা সত্য, এটা হচ্ছে আমাদের বের করার বিষয়। ইজিকলস টু একটা বাদ গেছে, যাই হোক দুইটার ক্ষেত্রে ইজিকলস টু হবে। যাই, আমরা আবার একটা পাত্র দেখাই। পাত্রের গা কি হয়, পাত্রের গা যুক্ত হয় অ্যানোডে। অ্যানোডে কি আছে, এসএন, এটা হচ্ছে অ্যানোড। ভিতরে কি আছে, সোডিয়াম নাইট্রেট। কেমন, সোডিয়াম নাইট্রেট যেহেতু দেওয়া আছে, আমরা এখানে দেখি, এখানে দেওয়া আছে কি বিজারণ, এখানেও দুইটাতেই বিজারণ বিভব দেওয়া। আমরা আবার প্রমাণ বিভব বের করব। প্রমাণ বিভবে কি, E is equals to E C না, ক্যাথোড না, অ্যানোড, অক্সিডেশন প্লাস E C রেড। তো আমরা SN বা তিনের দেওয়া আছে -0.14, যেহেতু -0.14, এখানে কি অক্সিডেশন, আমাদের দেওয়া আছে কি রিডাকশনের বা বিজারণের বিভব দেওয়া আছে, তাহলে আমাদের জারণ বিভব বের করা লাগে, জারণ বিভব হবে পজিটিভ 0.14 প্লাস বিজারণ বিভব ডিরেক্ট বসে যাবে 0.80, তাহলে কত আসবে 0.66 ভোল্ট। তাহলে ভুল করলাম, মাইনাস করে দিস।
9 4 আছে আদৌ? আছে, তিনি এখানে, এটা হবে আনসার। কিন্তু আরও একটা জিনিস সম্ভব তো, দেখো আমরা যখন বলছি 2 মোল সোডিয়াম নাইট্রেট টিনের পাত্রে রাখা সম্ভব, এত মোল টিনের পাত্রে রাখা সম্ভব না, এটা আমরা কিভাবে চেক করব? আমাদের তো অলরেডি টিনের পাত্রেই আছে, কেমন? যেহেতু এই মানটা পজিটিভ আসছে, আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম, কারণ আমরা বের করছি তড়িৎ বিভব কোষ, আমি ভাবছি এখানে যেহেতু মোল চলে আসছে এখানে নার্নস্টের সমীকরণের ব্যাপার আছে, এখানে কোনো নার্নস্টের সমীকরণ ব্যাপার নেই। ব্যাপারটা কি তাহলে? আমরা যেহেতু দেখতেছি বিক্রিয়াটা পজিটিভ, মানে ইলেকট্রিক যে সেল কারেন্টটা ফ্লো হচ্ছে যেহেতু পজিটিভ, তাহলে কি স্বতঃস্ফূর্ত, বাজেভাবে লিখতেছি, স্বতঃস্ফূর্ত যেহেতু, তাহলে কি রাখা সম্ভব না? সম্ভব না, সম্ভব না, যেহেতু বিক্রিয়া হচ্ছে তাহলে গলবে, তাহলে ই, তাহলে অপশন কি? বি ও ই। এফ নাম্বার অপশনটা দেখার পর একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আনসার মাত্র শেষ এতগুলো অপশনের মধ্যে, পরে বুঝলাম এই কাহিনী। যাই হোক, এই যে চলে আসছে, এটা ধাতব সক্রিয়তা সিরিজ না, এটা নার্নস্টের সমীকরণ। ক্লাসকে বেশি বড় করে ফেলতেছি। যাই হোক, আশা করি এটাই লাস্ট পার্ট, তোমাদের জন্য আর কিছু নাই। স্লাইড কয়টা? অনেকগুলো ম্যাথ আছে, আশা করি এতগুলো ম্যাথ করা লাগবে না। 60টা স্লাইড, আমরা আছি 48টাতে, 12টা স্লাইড। যাই হোক, চলে আসি। এই হচ্ছে নার্নস্টের সমীকরণ, যেখানে এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর এই জিনিসটা আমরা দেখব কখন? তড়িৎদ্বার যখন দেওয়া থাকবে, তড়িৎদ্বারে দেখবা অ্যানোডের পরিমাণ কি পরিমাণ, 0.1 মোল এভাবে লেখা থাকবে, তখন হচ্ছে সেল রিপ্রেজেন্টেশন যদি দেওয়া থাকে তখন এর মানটা বের করার জন্য এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। আর কিছু বলার মতো আছে? এটা তো পড়ে নেওয়া যাবে, পরে পরে বললে তো ইয়া হয়ে যাবে। Moving on to the questions. বলা হইল এই যে একটু আগে যে কথাটা বলতেছিলাম, অ্যানোড বা ক্যাথোডের ক্ষেত্রে কি পরিমাণ আছে এটা যদি বলে দেওয়া থাকে তখনই হচ্ছে আমরা নার্নস্টের সমীকরণ ইউজ করব। নার্নস্টের সমীকরণ যদি ইউজ করি আমরা, আমাদের এখানে দেওয়া আছে, আমরা সেল রিপ্রেজেন্টেশনটা নিয়ে কথা বলতেছিলাম, এটাই হচ্ছে সেই সেল রিপ্রেজেন্টেশন। হাফ সেল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা হবে অ্যানোড, হাতের বাম পাশে অ্যানোড, ডান পাশে ক্যাথোড। তাহলে আমরা বের করি কি হচ্ছে এখানে। দেখো, সেল রিঅ্যাকশন ইজ জিঙ্ক 2 সিলভার আয়ন প্লাস হচ্ছে জিঙ্ক 2 প্লাস এটাই কি হচ্ছে এখানে আমাদের। দেখো অ্যানোড, অ্যানোডে কি হচ্ছে? জিঙ্ক, জিঙ্ক ছাড়ছে, তাহলে জিঙ্ক ছাড়ছে, একটা ইলেকট্রন বের হচ্ছে, এই যে এজি প্লাস, উনি কি অ্যানায়ন, উনি কি গ্রহণ করতেছে। তার মানে সেল রিপ্রেজেন্টেশন কিন্তু আসলে এটাই, অ্যানোডে জিঙ্ক ছাড়তেছে ইলেকট্রন, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করতেছে, এই যে গ্রহণ করতেছে, এই কাহিনীটাই এখানে হচ্ছে। তাইলে এই অপশনটা জাস্টিফাইড। এরপর আসে সেল, কেমন? সেল 1.647 ভোল্ট, এটা আমাদেরকে যাচাই করতে হবে। এখন আমরা আসি ই নট সেল। উপস, মাইনাস, আমরা দেখে আসছি এই যে সূত্রটা, ভুল লিখছি, ভুল লিখছি, কি ভুল লিখছি? উপস, এটা দেখে দেখে ভুল লিখলাম।
আমরা এখন বের করব আমাদেরকে কি কি ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশনগুলো ওই সূত্রে বসাবো, ওই সূত্রে বসিয়ে আমরা ই সেল মান বের করব। আমরা কিন্তু এই মানটা বের করব কি হিসাবে, মাইনাস এন ই সরি এন এফ আর ই নট সেল। এই যে আমাদের এই যে উনার থেকে আমার মেইন কাহিনী। যাই হোক, আমরা ছিলাম এখানে, আমরা এখন ই নট সেলে চলে যাই। ই নট সেলের মান কিভাবে বের করব, ওই যে প্রথমে শিখলাম আমাদের এখানে অ্যানোডে কি হচ্ছে, জারণ হচ্ছে, জারণের মান কত প্যারামিটারস দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, জিঙ্কের রিডাকশন দেওয়া আছে। এটা কি হবে, অক্সিডেশন হওয়া লাগবে, অক্সিডেশন হলে এটা পজিটিভ 0.76, 0.76 এখানে দেওয়া আছে। রিডাকশন মানে কি, বিয়োজন, বিয়োজন যদি হয় তাহলে প্লাস 0.80, তাহলে 1.56 হওয়ার কথা, হ্যাঁ 1.56 চলে আসে। 1.56 মাইনাস আরটি ডিভাইড বাই ইএফ, আরটি ডিভাইডেড বাই ইএফ, আর এর মান কত 8.31, আর লিখলাম না। টেম্পারেচার দেওয়া আছে সম্ভবত 25 ডিগ্রি, তাইলে 298। এরপর আছে ইএফ, তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা কত হবে, দুইটা ইলেকট্রন যাচ্ছে, 2 এফ 9650। এরপর বসবে লন, কি পরিমাণ আছে, অ্যানোড কি পরিমাণ, অ্যানোড কি পরিমাণ 1.00 লেখা লাগবে না, লাগবে না, এটা হচ্ছে 0.1। এবার ক্যালকুলেটরের মান বসা লাগবে। ক্যালকুলেটরে মান বসাইলে আসতেছে 1.67, এটা হবে আনসার। এরপর কি হবে, এনএফ, এটা একটা গুণ দেওয়া লাগবে, $3.178। মিলছে, তাহলে 1 2 3 তিনটাই আনসার। আজকে আমার প্রথম ক্লাস, আশা করি খুব একটা বোরিং হচ্ছে না। ও, স্লাইডটা খালি রাখছিলাম পুরো অঙ্কটা বোঝানোর জন্য, কিন্তু অঙ্কটা এখানেই বোঝানো হয়ে গেছে আশা করি। যাই হোক, পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে কি আছে, পরের স্লাইডে আছে, দাঁড়ো কয়টা কোয়েশ্চেন আছে দেখি, যদি মনে হয় অনেক বেশি থেকে গেছে তাহলে কয়েকটা করিয়ে তোমাদের ক্লাস আজকের মতো শেষ করে দিব, যেহেতু অনেক বড় হয়ে গেছে ক্লাসটা আশা করি, আর আমিও অনেকগুলো ভুল করছি। ইন্টারেস্টিং, কে আছে ওখানে, তাহলে 4 5 6 7 8, তাহলে তোমাদেরকে আজকে 5 পর্যন্ত এমসিকিউ করাবো, বাকি স্লাইডটা তো পেয়ে যাবাই আশা করি। মুভিং অন টু দ্য কোয়েশ্চেন। তড়িৎ চালক বল কত দেওয়া আছে, সেল রিপ্রেজেন্টেশন, অ্যানোড, অ্যানোডে কি পরিমাণ উৎপন্ন হচ্ছে 0.1, ক্যাথোড 1 ml, তার মানে আমাদের যে জিনিসটা লন অ্যানোড বাই ক্যাথোড, ওখানে পড়ে যাচ্ছে, কে বলতেছে 0.1 আর টি বাই ই এফ মাইনাস ই সেল। ই সেলের ক্ষেত্রে এটা কি হচ্ছে, অ্যানোডে ছাড়ে, এটা কি অ্যানোড, অবশ্যই অ্যানোড, তাহলে
ই সেলে কি হবে 0.76 প্লাস ক্যাথোডে কি হবে গ্রহণ হবে মাইনাস দেওয়া তাহলে কি হবে পজিটিভ কত 1.56 মাইনাস ইএফ যেহেতু এই মানটা ছোট তার মানে কিন্তু একটা জিনিস বোঝায় এই মানটা পজিটিভ আসবে সরি নেগেটিভ আসবে যেহেতু 0.1 কিন্তু 1 এর থেকে ছোট কেমন তার মানে 1.56 এর থেকে বেশি কোনো একটা আনসার হবে চাইলে আমরা এভাবেও চিন্তা করতে পারি বেশি কি কি আছে এই দুইজন আছে এই দুইজনের মধ্যে আমাদের এখন চিন্তা করতে হবে ই ইলেকট্রন কয়টা ছাড়তেছে একটা নাকি ইএফ উপরে আরটি 8.31 টি কত 25 ডিগ্রি মানে 298 কেলভিন কিভাবে আসছে 25 প্লাস 273 লন 0.1 আনসার আসছে 1.5895 1.5895 তাহলে ই হচ্ছে আনসার এরপর আমরা একটা জিনিস খেয়াল করি সেলের অ্যানোড সেম ক্যাথোড সেম জাস্ট ডিফারেন্ট কি এই জিনিসটা তাই না এখন ই সেলের মান কখন বেশি হচ্ছিল যখন অ্যানোডের মান ক্যাথোডের থেকে কম হয় রাইট আমরা এই প্রশ্নটা যদি খেয়াল করি এখানে কিন্তু লনের মান কত 0.1 এটা মানে কত 10/1 রাইট তো এটা তো মাইনাস লন 10 তাই না এই মাইনাস মাইনাস যোগ হয়ে তখন ওই জন্যই প্রেডিক্ট করছিলাম যে এখানে একটা পজিটিভ আসবে এটার মান এগুলো হবে না সেম গোস টু ইট আমরা এখানে দেখি কোনটার মান বেশি এখানে এটার মান বেশি এটার মান কম এটার মান কম না এটার দুটোটার মানই সমান এইটার মান কম এটার মান বেশি তার মানে কিন্তু একটা জিনিস বলতে পারি যে 3 নাম্বার সেলের ইএমএফ বেশি হবে 3 নাম্বার সেলের ইএমএফ কোথায় সবচেয়ে বেশি আছে বি নাম্বার প্রশ্নটাতে অপশন চেক আউট আমার বাকি দুটো চেকই করা লাগলো না যাক একটু কষ্ট কমে গেল সেম অ্যাগেইন ই নট বের করা লাগবে কি দেওয়া আছে এখানে সাম্যাঙ্ক এত লন কে দেওয়া আছে আমরা একটা জিনিস দেখছি ই নট সেল মাইনাস আর টি বাই ইএফ লন কে ওখান